ভ্রু তুলিয়া একটু বিস্মিতভাবে ব্যোমকেশ বলিল, বিজ্ঞাপন পড়ো না? তবে পড়ো কি? খবরের কাগজে সবাই যা পড়ে তাই পড়ি। খবর অর্থাৎ মাঞ্চুরিয়ায় কার আঙ্গুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে আর ব্রাজিলে কার একসঙ্গে 3টে ছেলে হয়েছে এই পড়ো। ওসব পড়ে লাভ কি? সত্যিকারের খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। আমি খোঁচা দিবার লাভ সামলাইতে পারিলাম না। বলিলাম, ও তাই নাকি? কিন্তু খবরের কাগজওয়ালারা তাহলে ভারী শয়তান। সমস্ত কাগজখানা বিজ্ঞাপন ভরে না দিয়ে কতগুলো বাজে খবর ছাপিয়ে পাতা নষ্ট করে। ব্যোমকেশের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। সে বলিল, তাদের দোষ নেই। তোমার মতন লোকেরা চিত্ত বিনোদন না করতে পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে ওইসব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর থাকে কিন্তু বিজ্ঞাপনে। দেশের কোথায় কি হচ্ছে, কে ফিকির বার করে দিন দুপুরে ডাকাতি করছে, কে চোরাই মাল পাচার করবার নতুন ফন্দি আঁটছে, এইসব দরকারি খবর যদি পেতে চাও তো বিজ্ঞাপন পড়তে হবে। রয়টারের টেলিগ্রামে ওসব পাওয়া যায় না। আমি সায়ন, আর আপনাদের শোনাতে চলেছি 1 ডজন খুনের রুদ্ধশ্বাস নেপথ্য কথা। কল্পনার গোয়েন্দা কাহিনীর ফেলু ব্যোমকেশের সঙ্গে বাস্তবের সত্যান্বেষীদের ফারাক বিস্তর। বাস্তবের অপরাধের তদন্তে রোমাঞ্চ উত্তেজনা ততটা নেই যতটা রয়েছে পরিশ্রম এবং অধ্যাবসায়। অভিজ্ঞ আইপিএস অফিসার সুপ্রতিম সরকারের এই বইটিতে ধরা আছে কলকাতার চাঞ্চল্যকর খুনের মামলার রুদ্ধশ্বাস নেপথ্য কথা। রক্তমাংসের গোয়েন্দাদের কীর্তি, তাদের তদন্তের কি, কেন এবং কখন। গোয়েন্দা পেটের লালবাজারের সিরিজ শুরু হচ্ছে এখন থেকে, আর আপনাদের জন্য থাকছে একের পর এক কলকাতা পুলিশের গোয়েন্দা কাহিনী। গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুরু করছি আজকের গল্প। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। বড়তলা থানায় ফোনটা বেজেছিল কাক ভরে 4:45 নাগাদ। এখানে গন্ডগোল হচ্ছে স্যার, প্রচুর লোক জমে গেছে, তাড়াতাড়ি আসুন। এখানে মানে 2C বিডেন স্ট্রিট। খুন করে ফেলেছে স্যার। খুন? ডিউটি অফিসার ফোন নামিয়ে রাখেন। সবে 15 মিনিট হলো সকালের শিফটে বসেছেন। প্রথম ফোনটাতেই খুনের খবর। সাধে কি বলে, মর্নিং শোজ দ্য ডে। সকালই বুঝিয়ে দিচ্ছে বাকি দিনটা কেমন যাবে। বড়তলা থানা থেকে কতই বা দূরত্ব ঘটনাস্থলের? 1 কিলোমিটার বড় জোর। পুলিশের জিপ যখন থামল 2C বিডেন স্ট্রিটের সামনে, অত ভোরেও অন্তত 100-3 লোক। চিৎকার চেঁচামেচিতে বোঝা দায় ঠিক কি ঘটেছে। পুলিশের আবির্ভাবে সমবেত কোলাহল নিমেষে আরও উচ্চকিত। জানোয়ারটাকে আমরা ফাঁসি দেবই স্যার, আপনারা ফিরে যান। অপরাধের সুলুক সন্ধান পরে। পরিস্থিতি যা, এ তো আইন শৃঙ্খলা সমস্যা হতে যাচ্ছে। এমনিতেই জনবসতিপূর্ণ এলাকা, কৌতূহলী মানুষের ভিড় জমাট বাঁধছেন দ্রুত। অফিসার ওয়্যারলেস সেট হাতে নিলেন, বার্তা পাঠালেন থানায়। থানা থেকে যা অবিলম্বে পৌঁছালো লালবাজার কন্ট্রোলে। কমিশন অ্যাট বিডেন স্ট্রিট ওভার সাসপেক্টেড মার্ডার। রেইনফোর্সমেন্ট রিকোয়ার্ড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। প্লিজ ইনফর্ম সুপেরিয়ার্স। থানা জানালো ওসিকে, লালবাজার জানালো ডিসি নর্থ আর ডিসি ডিডিকে। ওসি তাড়াতাড়ি ছুটে এলেন। হোমিসাইড শাখার অফিসারেরাও। পার্শ্ববর্তী থানা থেকে বাড়তি ফোর্স রওনা দিল বিডেন স্ট্রিটের উদ্দেশ্যে। কন্ট্রোল রুম ঘটনাস্থলে অফিসারদের জানিয়ে দিল, ডিসি নর্থ অ্যান্ড ডিসি ডিডি অন দ্য ওয়ে। সিচুয়েশন রিপোর্ট এভরি 5 মিনিট প্লিজ। বিশ্বনাথ দত্ত হত্যা মামলা, বড়তলা থানা, কেস নম্বর 62/94, তারিখ 6/3/94। ভারতীয় দণ্ডবিধির 120B/302/201 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, খুন এবং প্রমাণ লোপাট। সূচনায় শরদিন্দুর পথের কাঁটার প্রারম্ভিক অংশের একটি অনুচ্ছেদ উদ্ধৃত করেছি। উপায়ান্তর ছিল না। আলোচ্য মামলার ঘটনাপ্রবাহে নির্ণায়ক ভূমিকা ছিল সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনে, যেখানে ব্যোমকেশের ভাষায় আসল কাজের খবর ছিল। 31শে জানুয়ারি 1994 সোমবার চন্দননগরের বাড়িতে বসে আনন্দবাজার পত্রিকার সারিবদ্ধ বিজ্ঞাপনের পাতায় চোখ বোলাচ্ছিলেন অভিজিৎ। চাকরির সন্ধানে আছেন।
কর্মখালির বিজ্ঞাপন খুঁটিয়ে পড়ছেন, লিখে রাখেন কোথায় কোথায় আবেদনপত্র পাঠাবেন। দেখতে দেখতেই নজর পড়ল জমি বাড়ির বিক্রয় এর কলমটাতে। এটা কি? নোটিশ, কলকাতা মিউনিসিপালের অন্তর্ভুক্ত 2C বিডেন স্ট্রিট, কলিকাতা 6, বড়তলা থানার অধীন বাড়ি বিক্রয় হইবে। উক্ত ঠিকানার বাড়ির 2 অংশীদার ছাড়া যদি কোনো অংশীদার বা দাবিদার থাকেন, তাহা হইলে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর 7 দিনের মধ্যে এসে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করুন। বিকাশ পাল অ্যাডভোকেট, স্মল কাজেস কোর্ট, 2/1 কিরণ শঙ্কর রায় রোড, কলিকাতা 1। একবার নয়, দুবার পড়লেন অভিজিৎ। কাগজ হাতে নিয়ে সোজা পাশের ঘরে। বাবা, এটা দেখেছ? সকাল 9:15 তখন। প্রাতরাশ সেরে অফিস যাত্রার প্রস্তুতি নিচ্ছেন অমরনাথ। ছেলেকে বিচলিত দেখে একটু অবাকই হলেন। অভিজিৎ আশৈশব শান্ত প্রকৃতির, অকারণ উত্তেজনার প্রকাশ তার স্বভাববিরুদ্ধ। কাগজটা টেনে নিলেন ছেলের হাত থেকে। কি হলো? কি বেরিয়েছেটা কি দেখি। অমরনাথ দেখলেন এবং অফিসে হাজিরার ব্যস্ততা সাময়িক অগ্রাধিকার হারালো। বসার ঘরের ল্যান্ডলাইন থেকে তৎক্ষণাৎ ফোন করলেন কলকাতার নম্বরে। সমর, আজকের আনন্দবাজার দেখেছিস? 8 পাতা, বিজ্ঞাপনের কলাম, জমিবাড়ি। বিডন স্ট্রিটের 3 তলা বাড়িটি 60-এর দশকের শেষাশেষি তৈরি করেছিলেন জগন্নাথ দত্ত। তিনি গত হলেন 90-এর শুরুতে। স্ত্রীও প্রয়াত হলেন বছর 3-এর মধ্যেই। উত্তরাধিকার সূত্রে বাড়ির মালিকানা পেলেন 4 পুত্র, 1 কন্যা। বড় অমরনাথ ব্যাংকের আধিকারিক, সপরিবারে বাস করেন চন্দননগরে। স্ত্রী সংসার ধর্মে ব্রতী, পুত্র অভিজিৎ পড়াশোনার পাশাপাশি চাকরি প্রত্যাশী। মেজ সমরনাথ পৈতৃক বাড়িতে থাকেন না, তবে কলকাতারই বাসিন্দা, চাকুরিজীবী। পরের ভাই বিশ্বনাথ, অকৃতদার, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া ধর্মতলা শাখার কর্মী। নির্বিরোধী মানুষ। নেশা বলতে 2টি, গান আর বিভিন্ন দেশের পুরনো মুদ্রা সংগ্রহ। রেকর্ড ক্যাসেট কিনতে ব্যয় হয়ে যায় বেতনের অর্ধেকাংশেরও বেশি। 3 তলায় 2টি ঘর নিয়ে অন্তর্মুখী জীবনযাপন। পরের সন্তান অনুরাধা, বিবাহিতা, শ্বশুরবাড়ি কলকাতারই ফকির চক্রবর্তী লেনে। সর্বকনিষ্ঠ আলোকনাথ কলকাতা পুলিশের কনস্টেবল। স্ত্রী মমতা, 1 শিশুপুত্র এবং 2 নাবালিকা কন্যা সহ থাকেন দোতলার 2টি ঘরের একটি আচ্ছাদিত বারান্দা সহ। আলোকনাথের ভাইরা ভাই শিবশঙ্কর, ডাকনাম বাবু, কর্মহীন। ওই বারান্দাতেই তার নিশিযাপন। 1 তলার ঘরগুলিতে ভাড়াটেরা থাকেন। মাসান্তে ভাড়ার সমবন্টন হয় ভাই বোনেদের মধ্যে। অমরনাথ, সমরনাথ, অনুরাধার ভাগের কয়েকটি ঘরই খালি পড়ে থাকে 2 তলা 3 তলায়। আনন্দবাজারের বিজ্ঞাপন নজরে আসার পর কালক্ষেপের প্রশ্ন ছিল না। অমরনাথ যোগাযোগ করলেন সমরনাথ ও অনুরাধার সঙ্গে। বিডন স্ট্রিটের বাড়ির মালিকানার অংশীদারিরা তাঁরাও এবং তাদের অনুমতি ব্যতিরেকের বাড়ির বিক্রি আইনসিদ্ধ নয়। উকিলকে জানিয়ে দিলেন যৌথ চিঠিতে, ফেব্রুয়ারির 2য় সপ্তাহে। প্রশ্ন ওঠা সঙ্গত, বিশ্বনাথ এবং আলোকনাথকে কিছু জানালেন না কেন? কেন কিছু জানাতে চাইলেন না? উত্তরে ভাই বোনেদের সম্পর্কের সমীকরণ বিষয়ে কিঞ্চিত আলোকপাত জরুরি। বিশ্বনাথ, পুনরাবৃত্তি প্রয়োজন। নিজের জগতে থাকতে ভালোবাসেন। নিস্তরঙ্গ দিনাতিপাত। সামাজিক মেলামেশায় তীব্র পিতস্পৃহা। বৈশ্বিক আলোচনায় বরাবরের অনাগ্রহী। আলোকনাথের মানসিক অবস্থান অবশ্য আমূল বিপ্রতীপে। ভোগবিলাসী আকর্ষণ মজ্জাগত। অনায়াস বিচরণ রেসের মাঠে। দিনান্তে মেজাজি মদ্যপান। নিষিদ্ধ পল্লীতে পরিচিত মুখ নিয়মিত যাতায়াতের সৌজন্যে। বিশ্বনাথ ভাইয়ের জীবনযাত্রায় হস্তক্ষেপ থেকে বিরত থাকতেন, কিন্তু সমরনাথ, অমরনাথ, অনুরাধার সঙ্গে অত্যন্ত তিক্ত সম্পর্ক ছিল আলোকনাথের। ছোট ভাইয়ের উচ্ছৃঙ্খল স্বভাবের তীব্র বিরোধিতা ছিলেন ওরা। পারস্পরিক বাক্যালাপ বন্ধই ছিল একরকমের। বাবা মা গত হওয়ার পর বিডন স্ট্রিটের পৈতৃক বাড়িতেও আর পা রাখেননি অন্যত্র বসবাসকারী ভাই বোনেরা। বিজ্ঞাপন দেখে ওরা ভাবলেন, আপন ভোলা বিশ্বনাথকে ভুলিয়ে বুঝিয়ে নিশ্চয়ই বাড়ি বিক্রির মতলব ফেতেছেন আলোকনাথ। উকিলকে তথ্য প্রমাণসহ প্রতিবাদপত্র পাঠিয়ে আশ্বস্ত হলেন 3 ভাই বোন। যাক, বাড়ি বিক্রির সম্ভাব্য চক্রান্ত সমূলে বিনষ্ট করা গেল। সমরনাথের কলকাতার বাইরে কাজ ছিল অফিসে। ফেরার কথা ছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। অমরনাথ ঠিক করলেন সমরনাথ ফিরলে মার্চের প্রথম সপ্তাহে
দুজন মিলে বিটন স্ট্রিটের বাড়িতে যাবেন। একটা হেস্তনেস্ত আলোকনাথের সঙ্গে একেবারে না করলেই নয়। কি ভেবেছোটা কি? ধাবুকেও বিশ্বনাথের ডাকনাম, বোঝানো দরকার। কাউকে কিছু না জানিয়ে রাজি হয়ে গেল। আলোকের কথায় টাকা পয়সার লোভ তো ধাবুর কোনো কালেও ছিল না। তাহলে উত্তর মিলল 6 মার্চের ভোরে। আগের রাতেই অমরনাথ পুত্র অভিজিৎকে নিয়ে চন্দননগর থেকে পৌঁছালেন কলকাতায়। উঠলেন সমরনাথের বাড়িতে। ঠিক হলো তিনজনে রাত 2:30 নাগাদ যাবেন বিটন স্ট্রিটে। আলোকের মর্নিং ডিউটি থাকলে ভোর 5টায় বেরিয়ে যাবে। দেখাই হবে না সকালে গেলে। আর দেখা হলেও ডিউটির অজুহাতে আলোচনাটা হতেই দেবে না। বেরিয়ে গিয়ে আর ফিরবেই না হয়তো 2-3 দিন। ধরতে হবে ঘুমানোর সময়। ঘুম চোখে দরজা খুললেন আলো। চমকে গেলেন দাদাদের ওই গভীর রাতে দেখে। তোমরা? অনেকদিন আসা হয়নি, খোঁজ খবর নিতে এলাম। উপরে গিয়েছিলাম, ধাবুর ঘর দেখলাম ভিতর থেকে বন্ধ। ধাক্কা দিতে কেউ আওয়াজ দিল ভিতর থেকে, বাদ মে আইয়েগা। ধাবু কই? ওহো, তোমার তো বলা হয়নি। ধাবুদা তো 3-15 হলো বারাসাতের ঘর ভাড়া নিয়ে চলে গেছে। মানে হঠাৎ বারাসাতে কেন? বলল কিছুদিনের মধ্যে ইউবিআই এর বারাসাত ব্রাঞ্চে বদলি হয়ে যাবে। এখান থেকে যাতায়াতের অসুবিধে, তাই আগে থেকেই ওই একটা আস্তানা। মাঝপথে থামিয়ে দেন অমরনাথ। তোর গল্পটা দাঁড়াচ্ছে না। কি হয়েছে বল? আর আমাদের ঘরগুলো ভিতর থেকে বন্ধ কেন? খোলাই তো থাকে সবসময়। ধাবু কোথায়? বললাম তো বারাসাত। বিশ্বাস না হয় দেখে এসো। 11/1 ঝাউতলা লেন, বারাসাত চৌরাস্তার কাছে। শুধু শুধু চোটপাট করছো কেন? করছি কি আর সাধ্যে? আমাদের ঘর বন্ধ কেন? ধাবুর ঘরেই বা কারা? এসব কি করছিস তুই? আমরা বারাসাত থেকে ঘুরে এসে তোর সঙ্গে বোঝাপড়া করছি। ততক্ষণে তর্কাতীত আর চেঁচামেচিতে বেরিয়ে এসেছেন একতলার ভাড়াটেরা। 2তলা 3তলার ভিতর থেকে বন্ধ ঘরগুলির থেকে বেরিয়ে এসেছেন এক অবাঙালি পরিবারের সদস্যরা। সমরনাথ পরিচয় জানতে চাইলে এক মাঝবয়সী ভদ্রলোক এগিয়ে এসে বলেন, মেরা নাম নন্দলাল সিং। আলোকবাবু আর বিশ্বনাথবাবু আপনা আপনা হিস্সা মুঝে বেচ দিয়া থোড়ে দিন পেহলে। তার মানে ওই ঘরগুলোর মালিক আমরা? কিনে নিয়েছেন মানে? আপ আলোকবাবু সে পুছিয়েগা, এগ্রিমেন্ট হ্যায় মেরা পাস, দেখ লিজিয়ে। বাড়ি বিক্রির দলিল আনতে ঘরে ঢুকলেন নন্দলাল, আর সমরনাথ কলার চেপে ধরলেন ছোট ভাই। আলোকনাথ তখনও দৃশ্যত কোণঠাসা, মুখে টু শব্দটি নেই। মমতাও নিশ্চুপ, নত মস্তস্ক। অমরনাথ নিরস্ত করলেন সমরনাথকে। আগে বারাসাত যাই চল, ধাবুটার কি হলো কে জানে, ফিরে এসে বাকি বোঝাপড়া করছি। অমরনাথ, সমরনাথ, অভিজিৎ ট্যাক্সি করে রওনা দিলেন বারাসাত। ফিরলেন রাত 4:15 নাগাদ। আলোক যে ঠিকানাটা বলেছিল সেখানে অন্য পরিবার বাস করে। বিশ্বনাথের খোঁজ পাওয়া যায়নি। আশঙ্কা সত্যি হয়েছে। ডাহা মিথ্যে বলেছেন আলোক। ধৈর্যের বাঁধ ভেঙে গেল দুই দাদার। চড় থাপ্পড়ের অকৃপণ বৃষ্টিপাত হলো আলোকের উপর। বল কি করেছিস? পিটিয়েই মেরে ফেলবো না হলে। চেপে ধরলেন একতলার ভাড়াটেরাও। মিনিট 5 বেশি ওই ঝড়ঝাপাটা সহ্য করতে পারলেন না আলো। স্বীকারোক্তি এলো, ধাবুদাকে মেরে পুঁতে দিয়েছি। মানে উদ্ধারে অবিলম্বে বড় থানার নম্বর ডায়াল করলেন অভিজিৎ। অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছানোর পর ভিড় ঠেলে ঢোকা গেল 2C বিডন স্ট্রিটের অন্দরমহলে। হাঁটুতে মুখ গুজে বসে আছেন আলোকনাথ 2তলার বারান্দায়। এক কোণে প্রস্তরবৎ দাঁড়িয়ে মমতা। একতলার ভাড়াটেদের অনেকে ছড়িয়ে ছিটিয়ে বারান্দার এদিক সেদিক। অমরনাথ থমথমে মুখে দাঁড়িয়ে। সমরনাথ বিধ্বস্ত, চোখের জল মুছছেন। অভিজিৎ সামলাচ্ছেন শোককাতর কাকাকে। ওসিকে দেখে অমরনাথ এগিয়ে এলেন। আসুন বড়বাবু, আমার নাম অমরনাথ দত্ত। কি হয়েছে? শুনলাম খুন। কাঁদতে কাঁদতে সমরনাথ ছুটে যান আলোকনাথের দিকে। কাঁধ ধরে ঝাঁকাতে থাকেন ছোট ভাইয়ের। স্যার, এ খুন করেছে। ধাবুকে খুন করে পুঁতে দিয়েছে। নিজের দাদাকে খুন করে চাল দলিল বানিয়ে বিক্রি করেছে বাড়ি। কুলাঙ্গার একটা। ফাঁসি দিন স্যার। কিছুতেই বলছে না কোথায় পুঁতে রেখেছে আমাদের ধাবুকে। অফিসারেরা বুঝলে এভাবে কাজ কিছুই হবে না। একান্তে জিজ্ঞাসাবাদ দরকার। ক্রোধোন্মত্ত জনতার ভিড় ঠেলে আলোকনাথকে কোনো মতে নিয়ে যাওয়া হলো বড়তলা থানায়। ঘটনাটা পুরোটা বলুন। আপনি কলকাতা পুলিশের কর্মী, পুলিশি কায়দা কানুন জানেন। সত্যিটা তাড়াতাড়ি বললে ভালো। যত দেরি করবেন তত বেশি ক্ষতি। এটা নিশ্চয়ই বলে দিতে হবে না। আলোকনাথ বিস্তর মারধর খেয়েছেন দাদাদের হাতে একটু আগে। ঠোঁট ফুলে গিয়েছে, চুল উস্কো খুস্কো, হাঁফাচ্ছেন।
বলতে শুরু করলেন। রহস্য ক্রমে উন্মোচিত হলো। প্রায় 25 বছর আগে কতই বা বেতন ছিল একজন কনস্টেবলের? স্ত্রী এবং 3 সন্তানের সংসার সামলে বেহিসাবি বিলাস ব্যসন অসম্ভব। ইন্দ্রিয়ের তাড়নাকে সংযত রাখার ক্ষমতা অবশ্য কলকাতা পুলিশের কনস্টেবল আলোকনাথের অনায়ত্ত ছিল। রেস, জুয়া, মদ, নারী সঙ্গের অভ্যাস ত্যাগ করার অক্ষমতা বাধ্য করেছিল ধার দেনায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়তে। পরিত্রাণের পথ খুঁজছিল মরিয়া আলোকনাথ। পথের দিশা পেলেন একটাই। অনেক ভাবার পর বাড়ির 2তলা 3তলাটা যদি বেচে দেওয়া যায়, অর্থাগম হবে যথেষ্ট। কিন্তু বর্দা, মেজদা আর দিদি রাজি হবে? সম্ভাবনা শূন্য। ধাবুদা বলে দেখা যেতে পারে একবার, বললেনও। 93-এর নভেম্বরের শেষের দিকে এবং হতাশও হয়ে পড়লেন বিশ্বনাথের প্রতিক্রিয়ায়। না না, বাড়ি বেচার প্রশ্ন আসছে কেন হঠাৎ? দিব্যি আছি তো। বিশ্বনাথ দিব্যি থাকতে পারেন। ধার দেনায় বিপর্যস্ত আলোকনাথ মোটেই স্বস্তিতে ছিলেন না। ভাতৃহত্যার ষড়যন্ত্রের বীজ বপনে দেরি করলেন না বিশেষ। আশ্রিত ভাইরা ভাই শিবশঙ্করকে শরিক করলেন পরিকল্পনায়। চিত্রনাট্য রচনায় থাকলেও স্ত্রী মমতারও সক্রিয় অংশগ্রহণ। টাকার লোভে চক্রান্তে যুক্ত হলেন শিবশঙ্করের ভগ্নিপতি মৃণাল দত্ত। বাড়ি নিমতায়, পেশায় ব্যাংক কর্মী। নিয়মিত যাতায়াত ছিল বিডন স্ট্রিটের মাড়িতে। জেরায় নাজেহাল আলোকনাথ মাঝেই কেঁদে ফেলছেন। জবানবন্দিতে ছেদ টানছেন স্বগতোক্তি। এ আমি কি করলাম? ক্ষমা করে দিন স্যার। এসব কুম্ভীরাস্ত্র অনেক দেখেছেন গোয়েন্দারা। বাকিটা বলতে বাধ্য করেছেন নির্মোহন নৈপুণ্য। তারপর কি হলো? ব্রোকারদের সঙ্গে যোগাযোগ করলাম। খদ্দেরও পেয়ে গেলাম কয়েকজন। মৃণাল আমার শালা। আমি আর মমতা মিলে বোঝালাম মৃণালকে ধাবুদার নামে সই করতে হবে বেচা কেনার দলিলে। বিশ্বনাথ দত্ত সেজে প্রথমে রাজি হচ্ছিলেন না। কিছু টাকা দিলাম। মৃণাল সামান্য চাকরি করত, রাজি হয়ে গেল। তারপর নন্দলাল সিং নামে এক অবাঙালি খদ্দেরের সঙ্গে চুক্তি ফাইনাল হলো। বাড়ি দেখতে এলেন নন্দলাল। ধাবুদা যখন অফিসে, তখন দেখালাম। মৃণালকে পরিচয় দিলাম বিশ্বনাথ দত্ত হিসেবে, আর মমতাকে নিজের দিদি অনুরাধা হিসেবে। 2তলা আর 3তলার ঘরগুলো বেচে এগ্রিমেন্ট সই-সাবুত জানুয়ারির মাঝামাঝি। মৃণাল মমতা সই করল বিশ্বনাথ অনুরাধা হিসেবে। অ্যাডভান্স হিসাবে 60,000 মতন পেলাম। নন্দলালদের তাড়া ছিল, তাগাদা দিচ্ছিলেন কবে পজিশন পাবেন। দখল পাওয়ার এবং রেজিস্ট্রেশনের পর বাকি লাখ 2 দেওয়ার কথা হয়েছিল। ধাবুদা থাকলে কি পরের পজিশন দেবে? অ্যাডভান্স নিয়ে ফেলেছি। বাগুইয়াটির অশ্বিনীনগরে ফ্ল্যাটও ভাড়া হয়ে গেছে, যেখানে উঠে যাব ঠিক করেছিলাম বাড়ি বিক্রির পর। এরপর ধাবুদাকে মেরে ফেলা ছাড়া তো আর উপায় ছিল না স্যার। তা কি উপায় করলেন? 22 জানুয়ারি রাতে ধাবুদা 10:30 নাগাদ বাড়ি ফিরল। বললাম বাড়িতে মিস্ত্রি লেগেছে, আমাদের বারান্দায় শুয়ে পড়ো। সরল মানুষ, বিশ্বাস করল। রাত 12:30 নাগাদ আমি, শিবশঙ্কর, মৃণাল মিলে কম্বল চাপা দিয়ে মেরে ফেললাম। পরের দিন বিকালেই পজিশন দিলাম নন্দলালকে। ওরা চলে এলেন, দখল নিলেন ঘরগুলো। আমি বললাম আমার ঘরটা কয়েকদিন পরে ছেড়ে দেব, জিনিসপত্র শিফট করতে একটু সময় দরকার। নন্দলাল লাজিয়ে হলেন। বডি কোথায়? পুঁতে দিয়েছি স্যার। সে তো বুঝলাম, কিন্তু কোথায়? আলোক নিরুত্তর। কলার ধরে ঝাঁকুনি দিতে বাধ্য করলেন অস্ফুটে। নিমতলা ঘাটের কাছে স্যার। জায়গাটা দেখাতে পারবেন? হ্যাঁ স্যার। কাল বিলম্ব না করে গাড়ি ছুটল নিমতলা ঘাটে। আলোক একবার এই জায়গায় দেখাচ্ছেন তো আরেকবার অন্য জায়গা, যেন দিকভ্রান্ত। অকস্মাৎ স্মৃতির ভ্রষ্ট। অপরাধীর এহেন অকাল স্মৃতিভংশের সঙ্গে পরিচয় গোয়েন্দারা। বুঝলেন সহজে কবুল করবেন না আলোকনাথ। একে লালবাজারে নিয়ে যাওয়া দরকার, থানায় হবে না। তবে তার আগে আলোকনাথ এবং বিশ্বনাথের ঘরটা সার্চ করা প্রয়োজন। সকালে তাড়াহুড়োয় আর হট্টগোল করা যায়নি। স্থির হলো ঘরগুলো তল্লাশি করে সিজার লিস্ট তৈরি করে তারপর সোজা লালবাজার। অনেক সময় আছে, কতক্ষণ চেপে রাখবে সত্যিটা? ফের বিডন স্ট্রিট। ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসাররা ততক্ষণে দখল নিয়ে ফেলেছেন বাড়ির বারান্দার এবং বাড়ির বাকি অংশের স্কেচ ম্যাপ তৈরি করে কাজ চলছে পুরোদমে। শিবশঙ্কর এবং মমতাকে আটকে রাখা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। দুজনেরই মুখে কুলুপ। মৃণালের নিমতার বাসস্থানের খোঁজে টিম বেরিয়ে গিয়েছে। কাদের কাদের আর আশু প্রয়োজন? তৈরি হচ্ছে তালিকা। তদারকিতে ডিসিডিডি স্বয়ং, সহায়তা ডিসি নর্থ। হোমিসাইড বিভাগের টিমে ছিলেন অতনু বন্দ্যোপাধ্যায়। তখন
28 বছরের তরুণ সাব ইন্সপেক্টর, অধুনা ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। অতনু ছিলেন অনুসন্ধিৎসু স্বভাবের, সজাগ মস্তিষ্ক এবং ক্ষুরধার বুদ্ধির সুবাদে প্রিয় পাত্র ঊর্ধ্বতন অফিসারদের। তন্ন তন্ন করে প্রতিটি ঘর খুঁজে যখন প্রস্তুতি চলছে সিজার লিস্টের, ফরেন্সিক বিশেষজ্ঞরা খুঁজছেন বারান্দায় হাত, পা এবং ছাপের বিভিন্ন নমুনা। অতনু ঘুরে দেখছিলেন এঘর ওঘর। হঠাৎই চোখ আটল নন্দলালের ঘরের দেওয়ালে। ঠাকুর বেদি যেমন আছে এ বাড়ির অধিকাংশ ঘরে, কিন্তু এটার রং একটু অন্যরকম লাগছে না? একটু কাঁচা মনে হচ্ছে না চোখের দেখায়? বাকি দেওয়ালের রঙের সঙ্গে একটু তফাৎ যেন। ঘরের সমস্ত অংশ সাদা, এই বেদিটা একটু ক্রিম রঙা, সামান্য লালচেও না। বিদ্যুৎ ঝলক খেলে যায় অতনুর মাথায়। স্যার, একবার এদিকে আসবেন। তড়িঘড়ি এলেন ডিসিডিটি সহ বাকিরা। আরে সত্যিই তো, রং সামান্য আলাদা আর কাঁচাও। আলোকনাথকে নিয়ে আসা হলো বেদির সামনে। মিনিট দুয়েকের ধমক ধামক এবং মৃদু চর্চাপড়ের পর ভেঙে পড়লেন দত্তবাড়ির কনিষ্ঠ পুত্র। ওখানেই ধাবুদাকে পুঁতে দিয়েছিলাম স্যার। নিজেদেরই বাড়ির দেওয়ালে দাদাকে খুন করে পুঁতে দিয়ে বাড়ি বিক্রি, পথের কাঁটাকে সরিয়ে দেওয়া। বাকরুদ্ধ অভিজ্ঞ অফিসারেরাও। সম্বিত ফিরতে সময় লাগলো কিছু। মিস্ত্রি ডাকা হলো। বেলিতে কোদালের প্রথম কোপ পড়ার কিছুক্ষণ পরেই দুর্গন্ধ দখল নিল ঘরের। উদ্ধার হলো দেহ। মৃত্যুর 1.5 মাস পরে। ঘাড়ে গলায় বুকের সামান্য মাংস লেগে রয়েছে। শরীরের অবশিষ্ট প্রায় কঙ্কালে পর্যবসিত। জেরায় প্রকাশ হইল কখন কিভাবে মৃত্যু এসেছিল। 43 বছরের বিশ্বনাথের সহদরের চক্রান্তে। 22 জানুয়ারি 1994 রাত 10:30 নাগাদ বাড়ি ফিরলেন বিশ্বনাথ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ব্যাংকের একটি বিচিত্রানুষ্ঠান দেখে সিঁড়ি দিয়ে উঠে যাবেন। মুখোমুখি আলোকনাথের সঙ্গে। ধাবুদা, আজ তুই আমাদের ঘরে লাগোয়া বারান্দাটা শুয়ে পড়বি। কেন রে? না, ঘরগুলোর যা অবস্থা, মিস্ত্রি লাগিয়েছি একটু চুনকামের জন্য। তাড়াহুড়োয় বলা হয়নি আগে। আজ 3 তলাটা ধরেছি, কাল পরশু 2 তলাটা করব। বিশ্বনাথ দেখতেও পেলেন কয়েকটি সিমেন্টের বস্তা 2 তলা থেকে 3 তলায় ওঠার সিঁড়ির মুখে। ভাইকে বিশ্বাস করলেন। খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন 2 তলায় ভাইয়ের ঘরের লাগোয়া বারান্দায়। মৃণাল পূর্ব পরিকল্পনা মাফিক 9:30টার মধ্যেই এসে পৌঁছলেন। অপেক্ষা করলেন আলোকনাথের ঘরে, যেখানে তখন উপস্থিত শিবশঙ্করও। 11টার মধ্যে ঘুমিয়ে পড়ল আলোকের পুত্র কন্যারা। ঘড়ির কাঁটা যখন পেরোল 12:30, আলোক বেরোলেন ঘর থেকে। ফিরলেন মিনিট 5-এর মধ্যেই। দাদা ঘুমিয়ে পড়েছে। মমতা, কম্বলটা দাও। কম্বল নিয়ে শিবশঙ্কর, মৃণাল আর আলোক এলেন বারান্দায়, যেখানে বিশ্বনাথ গভীর নিদ্রাচ্ছন্ন। শিবশঙ্কর 2 পা চেপে ধরলেন বিশ্বনাথে। মৃণাল হাত দুটো। আলোক কম্বল চাপা দিলেন দাদার মুখে। সর্বশক্তি প্রয়োগে চেপে ধরে থাকলেন প্রায় মিনিট 7। হাত পায়ে নিষ্ফল ছটপটানি ক্রমে থেমে এলো বিশ্বনাথের। কম্বল মুখ তুলে নাকের কাছে হাত দিয়ে পরীক্ষা করলেন আলোকনাথ। চোখের পাতা টেনে দেখলেন, না, নিঃশ্বাস পড়ছে না আর। কাজ হয়ে গেছে। কাজ আরও বাকি ছিল। সম্পূর্ণ করলেন চক্রী চতুষ্টয়। আলোক, মমতা, মৃণাল, শিবশঙ্কর। মিস্ত্রিদের দিয়ে কিছুদিন আগেই আলোক 2 তলার একটি ঘরে নতুন করে ভিত করিয়ে রেখেছিলেন ঠাকুরের বেদির। যেমন বেদি দেওয়ালের সঙ্গে ছিল বিরন সিটের বাড়ির অধিকাংশ ঘরেই। মজুদ ছিল পর্যাপ্ত সিমেন্ট বালিও। বিশ্বনাথের নিস্পন্দ দেহকে বেদির মধ্যে পা মুড়িয়ে ঢোকানো এবং অতঃপর গাঁথনি। প্রমাণ লোপাটে ভোর হয়ে গেল প্রায়। মৃণাল ফিরে গেলেন নিমতার বাড়িতে। শিবশঙ্কর রোজকার মতন শুয়ে পড়লেন বারান্দায়, যেখানে ঘণ্টাখানেক আগেই ঘুমোচ্ছিলেন বিশ্বনাথ। এবং পাশের ঘরের দেওয়ালে দাদার মৃতদেহ গেঁথে দেওয়ার পর আলোকনাথ মমতা ঘরে ফিরে নিদ্রা গেলেন নির্বিকার। আলোক, মমতা, শিবশঙ্কর গ্রেপ্তার হয়েছিল মৃতদেহ আবিষ্কারের দিনই। মৃণাল ধরা পড়লেন পরের দিন নিমতার বাড়ি থেকে। তদন্তের দায়িত্ব ন্যস্ত হল অতনু বন্দ্যোপাধ্যায়ের উপরই। পুলিশকর্মী নিজের দাদাকে হত্যা করে পুঁতে রেখেছেন বাড়ির দেওয়ালে। অশ্রুতপূর্ব এই ঘটনা শহর জুড়ে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হওয়াই স্বাভাবিক ছিল। যেমন স্বাভাবিক ছিল দ্রুত চার্জশিট পেশ করে শাস্তি বিধানের চাপ। আলোকনাথ যেই প্রকৃতির মানুষ, পুলিশকে দেওয়া বয়ান সম্পূর্ণ অস্বীকার করবেন আদালতে, অনায়াসে অনুমেয়। পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতেই দোষী সাব্যস্ত করতে হবে অভিযুক্তদের। স্পষ্ট ছিল গোড়া থেকেই। তদন্ত হলো ম্যারাথন।
অভিযুক্তদের গ্রেপ্তারের অর্থ ৪২ কিলোমিটারের মধ্যে অতিক্রান্ত মাত্র ১০। বাকি ৩৫ প্রমাণ সংগ্রহ, চার্জশিট পেশ এবং আদালতে বিচারস্থে শাস্তি প্রাপ্তি। দৌড় শুরু করলেন অতনু। প্রমাণ একত্রিত করার জরুরি কাজটি সম্পন্ন করলেন নিখাদ নিষ্ঠায়, প্রত্যয় পরিশ্রমে। বাগুইআটির অশ্বিনীনগরের আলোকনাথের ভাড়া করা ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিশ্বনাথের ৩টি ট্রাঙ্ক, যাতে ছিল পোশাক আশাক, প্রচুর পুরনো মুদ্রা আর গানের রেকর্ড ক্যাসেট। অর্থলাভ কতটা অতলগামী করে ফেলে মানুষকে, তার প্রমাণ মিলল ২৪ নিমতলা ঘাট স্ট্রিট নিবাসী গোবিন্দ সর্দারের বাড়িতে, যাকে বিশ্বনাথের পাম্পসেট এবং কিছু আসবাবপত্র বেচে দিয়েছিল আলোকনাথ এবং কবুল করেছিলেন জেরায়। বাড়ি বিক্রির দলিলে সই করেছিলেন আলোক, মৃণাল, মমতা। ত্রয়ীর হস্তাক্ষরে নমুনা সংগ্রহ করে পাঠানো হলো ফরেন্সিক পরীক্ষায়। প্রত্যাশিতভাবেই মিলে গেল হুবহু। পুলিশ ট্রেনিং স্কুলের অস্ত্রাগারে কর্মরত ছিলেন আলোকনাথ। হাজিরা খাতা খুলে দেখা গেল ২৩ জানুয়ারি ডিউটিতে এসে কিছুক্ষণ পরেই মেয়ের অসুস্থতার অজুহাতে বেরিয়ে যান। ফের কাজে যোগ দেন সপ্তাহখানেক পর। খুনটা হয়েছিল ২২ রাতে। পরের ৭ দিন আলোক ব্যস্ত থেকেছিলেন নন্দলালদের মালিকানা দেওয়ায় এবং অন্য সম্ভাব্য প্রমাণ লোপাটে। পারিপার্শ্বিক প্রমাণ হিসাবে গুরুত্বপূর্ণ ছিল কর্মক্ষেত্রে ওই ঘটনা, উত্তর অনুপস্থিতি। সিমেন্ট বালি আলোকনাথ কিনেছিল সৌমিত্র নায়ক নামের এক ইমারতি সামগ্রী বিক্রেতার থেকে। জানুয়ারির মাঝামাঝি দোকান এবং দোকানের মালিক দুই চিহ্নিত হল। আদালতে রাগঢাক বয়ান দিলেন সৌমিত্র। চিহ্নিত করলেন ক্রেতা আলোকনাথকে। গ্রেপ্তারের পর থেকে মৃণাল দত্ত তদন্তকারীদের বলে আসছিলেন, যে পাপ করেছি তার ক্ষমা নেই। অভিনয় নয়, বাস্তবে কি অনুতাপ দগ্ধ ছিলেন মৃণাল। মনে হয়েছিল অতনুর। মৃণাল সম্মত হয়েছিলেন আদালতের বিচারপতির কাছে জবানবন্দি দিতে। ঘটনার বিবরণ দিয়েছি পুঙ্খানুপুঙ্খ, যা চূড়ান্ত সহায়ক ছিল শাস্তি বিধানে। বয়ান নেওয়া হয় আইনজীবী বিকাশ পালেরও, যিনি আনন্দবাজারে বিজ্ঞাপনে দিয়েছিলেন। বিকাশকে নিয়োগ করেছিলেন নন্দলাল। সম্পত্তি বেচাকেনায় কোনো আইনি জটিলতা রয়েছে কি না খতিয়ে দেখতে। বিক্রয় প্রক্রিয়া চলাকালীন আলোক আগাগোড়া বলে এসেছিলেন তারা ২ ভাই ১ বোন। বাড়ির দলিলপত্র পুরসভার সার্চ করে অন্য তথ্য পেয়েছিলেন বিকাশ। নথি বলেছিল ৪ ভাই ১ বোন। প্রশ্ন করায় অস্বীকার করেছিলেন আলোক। এড়িয়ে গিয়েছিলেন উত্তর। অবধারিত সন্দেহের উদ্রেক হয়। কাগজে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেন বিকাশ, যে বিজ্ঞাপন দেখা দিয়েছিল রহস্যভেদের প্রধান অনুঘটক রূপে। বিকাশ ও আদালতে চিহ্নিত করেছিলেন আলোক, মমতা, মৃণালকে। মূল কাজটি অবশ্য তখনও অসমাপ্ত। প্রায় কঙ্কালে পরিণত দেহ যে বিশ্বনাথেরই, তার সন্দেহাতীত প্রমাণ। ময়নাতদন্ত করেছিল অধ্যাপক ডক্টর অপূর্ব কুমার নন্দী, কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন বিভাগের তৎকালীন প্রধান। দীর্ঘ কর্মজীবনে কয়েক হাজার মৃতদেহের ময়নাতদন্ত করার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার নন্দী রিপোর্টে লেখেন, ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ কজড বাই compression of neck, for example, throating, antemortem and homicide in nature। জানালেন মৃতের বয়স আনুমানিক ৪৩। বিশেষ তাৎপর্যের সমরনাথ অনুরাধা জানিয়েছেন গজদাঁত ছিল বিশ্বনাথের। সেই গজদাঁতেরও উল্লেখ ছিল রিপোর্টে, যা চিহ্নিতকরণের পক্ষে অন্যতম পারিপার্শ্বিক প্রমাণ্য হিসাবে গ্রাহ্য ছিল বিচার পর্বে। দেহ শনাক্তকরণের তর্কাতীত প্রমাণ অবশ্য মিলেছিল ফটোগ্রাফিক সুপারইম্পোজিশন পদ্ধতিতে। তদন্তকারী অফিসারের আর্জিতে, যার সফল প্রয়োগ করেছিল কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তৎকালীন ডেপুটি ডিরেক্টর ডক্টর VK কাশ্যপ। ১৯৬০ সালে পঞ্চম শুক্লা হত্যা মামলায় কলকাতার তথা ভারতের প্রথম ব্যবহৃত হয়েছিল সুপারইম্পোজিশন পদ্ধতি। বিশ্বনাথ দত্তের খুনের মামলায় যার প্রয়োগ কলকাতা পুলিশের ইতিহাসে হয়েছিল দ্বিতীয়বার, ৩৪ বছর পরে। ঘটনার কি, কেন, কখন, কিভাবে এত নিখুঁত উঠে এসেছিল অতনুবাবুদের চার্জশিটে, অভিযুক্তদের আইনজীবী হালে পানি পাননি। আলোকনাথ, মমতা, শিবশঙ্কর, মৃণালকে ফাঁসি সাজা শোনালেন সেশন কোর্ট ২০০০ সালে, যা বহাল রাখেন কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট আলোকের সাজা লঘু করে দণ্ডিত করে যাবজ্জীবন কারাবাসে। বাকিদের, যাদের দীর্ঘ কারাবাস ততদিনে সম্পূর্ণ, মুক্তি দেওয়া হয়।
আলোকনাথ সম্প্রতি বহরমপুর জেলার পরলোকগত হয়েছেন। আপাতত সর্বোচ্চ আদালতের বিচারাধীন। হয়তো বিবরণী সূচনা পথের কাটার উদ্ধৃত দিয়েই, সমাপ্তিতেও নেই শরদিন্দুর স্মরণ। ব্যোমকেশের সেই বহুপাঠিত কাহিনী মনে করুন, যাতে বৃদ্ধ করালিবাবুকে খুন করা হয়েছিল মিডালা আর ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রার সন্ধিস্থলে ছুঁচ ফুটিয়ে। কল্পনার করালিবাবুর হত্যার সঙ্গে বাস্তবের বিশ্বনাথের খুনের বহত্ব মিল নেই কোথাও। তলিয়ে ভাবলে মনে হয় সত্যিই নেই। মোটিভের মোহনায় তো মিশে গেছেই দুই হত্যাকাণ্ডের কল্পনা আর বাস্তব। অর্থম অনর্থম।